হ্যাঁ, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা সকলে কি ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন? একটু আমাকে কমেন্টে জানান তো ভাইয়া, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা সকলে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে বলেন সবাই, দেখি। হ্যাঁ, জি ক্লিয়ার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ক্লিয়ারলি আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন, তাই না? দেখি একটু সকলে। জি ক্লিয়ার, ওকে, ভেরি গুড। তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো ইনশাল্লাহ সেটা হচ্ছে ভাইয়া, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আজকে আমরা পড়বো অষ্টম চ্যাপ্টার, দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 8, মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। ওকে ভাইয়া, তাহলে আজকে আমরা কোন চ্যাপ্টার পড়বো ভাইয়া বলেন তো? মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, রাইট? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে চ্যাপ্টারে কি কি আছে, আমাদেরকে কি কি পড়তে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো প্রথমে আমি বলি যে এই চ্যাপ্টারটা ভাইয়া সহজ চ্যাপ্টার। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসবে এবং কোনোভাবে মিস দেওয়া যাবে না। এই চ্যাপ্টারের সিকিউটা আমাদেরকে কি করতে হবে? উত্তর করতেই হবে। কেন? কারণ এটা সহজ। এই চ্যাপ্টারে যে সিকিউটা আসবে সেটা হচ্ছে সহজ, সে কারণে এটা আমাদেরকে কি করা যাবে না বলেন তো? মিস করা যাবে না ইনশাল্লাহ। ওকে, তা আমরা হয়তো অনেকে পারি এই চ্যাপ্টারটা, আবার অনেকে পারি না, বা ছোটখাটো যেসব ঝামেলা সমস্যা থাকতে পারে, তো সেগুলো নিয়ে আমরা কিছু ম্যাথ সিলেক্ট করেছি, কিভাবে করব এই জিনিসগুলো আজকে আমরা ইনশাল্লাহ শেখার ট্রাই করি। ওকে, আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখি আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে অষ্টম চ্যাপ্টার, মজুত পণ্যের হিসাব রক্ষণ। তাহলে আমরা প্রথমে যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে ভাইয়া দেখেন, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম, বরিশাল বোর্ডে যৌথভাবে 2018 সালে এই ম্যাথটা আমাদের আসছিল। তো এই ম্যাথটা যদি আমরা একটু পড়ি, দেখি কি থাকে। আচ্ছা, মজুত পণ্যের হিসাব রক্ষণ বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? যে আমরা প্রোডাক্ট কিনে নিয়ে আসি, কিনে আমাদের গুদামে সংরক্ষণ থাকে প্রোডাক্টটা, তাই না? দেখেন, আমাদের এটা হচ্ছে গুদাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গুদাম। তো পণ্য আমি বাইরে থেকে কিনে নিয়ে আসলাম, এসে পণ্যটা কোথায় থাকে? গুদামে থাকে, রাইট? এই গুদাম থেকে আবার পণ্যটা কোথায় চলে যায়? কারখানায় যায়। কি করতে? কারখানায় যায় হচ্ছে আপনার উৎপাদন। হ্যাঁ, উৎপাদন বা তৈরি করতে সেটা কারখানায় যায়। তাহলে প্রোডাক্টটা আমি নিয়ে আসছি বাইরে থেকে, বাইরে থেকে কিনে নিয়ে আসে কোথায় যুক্ত করছি? গুদামে যুক্ত করছি। তাহলে আমি যখন ক্রয় করে নিয়ে আসবো, গুদামে কি হচ্ছে? প্লাস হচ্ছে, তাই না? আবার আমি যখন গুদাম থেকে প্রোডাক্টটা কারখানায় দিয়ে দিব, তখন কি হচ্ছে? মাইনাস হচ্ছে। তো দিন শেষে আমার কতটুকু গুদামে আসছে এবং গুদাম থেকে আমার কতটুকু চলে যাচ্ছে প্রোডাক্ট, এই হিসাবটা রাখাই হচ্ছে আমার এই চ্যাপ্টারের কাজ। বুঝতে পেরেছেন? প্রোডাক্টটা কই থাকে? প্রোডাক্ট থাকে হচ্ছে গুদামে, তাই না? আমরা যে পণ্যটা কিনে নিয়ে আসছি গুদামে থাকে। এই গুদাম থেকে আমরা যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হই, তাহলে প্রোডাক্টটা আমরা কোথায় পাঠাই? কারখানায় পাঠাই। কেন ভাইয়া? উৎপাদন করতে, পণ্য তৈরি করতে। আর যদি আমি ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠান হই, তাহলে গুদাম থেকে প্রোডাক্টটা আমরা কি করি? সেল করে দিই, বিক্রি করে দিই, তাই না? তাহলে আমার গুদামে কতটুকু প্রোডাক্ট আসছে এবং গুদাম থেকে কতটুকু বাইর হয়ে চলে আসছে, এই হিসাবটা করে দিন শেষে আমার গুদামে কতটুকু পণ্য মজুদ থাকছে। কি থাকছে? মজুদ থাকছে। এই হিসাবটাই আমরা করব কি 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 পদ্ধতিতে ভাইয়া? যে পদ্ধতিতে করব তার নাম হচ্ছে মাল খতিয়ান। কি বলেছি? মাল খতিয়ান, বা ইংরেজিতে বলে স্টোর লেজার। বোঝা গেছে? তাহলে এটাই আমরা এখানে মেনলি শিখবো। এখন এই যে স্টোর লেজার তৈরি করার তিনটা পদ্ধতি আছে। কয়টি পদ্ধতি ভাইয়া? তিনটা পদ্ধতি। নাম্বার 1 হচ্ছে ফিফো পদ্ধতি। ফিফো মানে কি ভাইয়া? ফিফো মানে হচ্ছে আগে আসে আগে যায়। তার মানে কি, ইংরেজিতে যদি আমরা বলি ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে কি, যেটা আপনার আগে ইন হবে মানে আসবে, সেটাই কি করে দিব? প্রথমে আউট করে দিব, মানে সেটাই আমি আগে বিক্রি করে দিব, তাই না? আরেকটা যে পদ্ধতি আছে সেটা হচ্ছে লিফো পদ্ধতি। কি পদ্ধতি? লিফো পদ্ধতি। এটার মানে কি? লাস্ট ইন
ফার্স্ট আউট। এটার মানে কি ভাইয়া, সর্বশেষ আমি যেটা কিনবো সবার আগে সেটা আমি বিক্রি করে দিব। আর আরেকটা যে পদ্ধতি আছে তাকে আমরা বলি WAM বা ওয়েটেড অ্যাভারেজ মেথড, বা তাকে আমরা বলতে পারি ভারযুক্ত গড় পদ্ধতি। কি বলতে পারি? ভারযুক্ত গড় পদ্ধতি। এখানে আমরা কি করব, এখানে আমরা যেটা করব, কোনটা আগে আসছে কোনটা পরে আসছে সেটা ফ্যাক্ট না, আমরা গড় করব, গড় করে তারপরে সেটাকে আমি বিক্রি করে দিব বা কারখানা থেকে গুদাম থেকে বের করে দিব। ক্লিয়ার? তো আমরা তিনটা পদ্ধতি শিখবো ইনশাল্লাহ। তো পরীক্ষার জন্য মোস্টলি ইম্পর্টেন্ট তিনটাই আসে পরীক্ষার জন্য, তবে বেশিরভাগ আমাদেরকে ফিফো অথবা ওয়েটেড অ্যাভারেজ এই দুইটাই বেশি আসে। লিফো পদ্ধতিটা শর্ট সিলেবাসে ছিল না এতদিন, সে কারণে 7 বছর এখান থেকে কোনো পরীক্ষায় প্রশ্ন আসেনি। কিন্তু এবার যেহেতু আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, আমাদেরকে তিনটা মেথডই কি করতে হবে, তিনটা মেথডই শিখতে হবে। আমরা তিনটা মেথডই শিখবো ইনশাল্লাহ। ওকে ভাইয়া, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ তিনটা মেথডই শিখি। তাহলে দেখেন, পরীক্ষায় আমাদের প্রশ্ন থাকবে এইভাবে, আরিয়ান গার্মেন্টস লিমিটেড নিম্নোক্ত তথ্য গুদাম বিভাগ প্রদান করে, তাই না? যেমন দেখেন 1 তারিখ প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত মানে কি? উদ্বৃত্ত মানে জমা থাকা। কত? 800 একক, প্রতি একক 12 টাকা করে আমার কারখানায় কি ছিল? জমা ছিল। এরপরে আসেন দেখেন, 4 তারিখে আমি ক্রয় করেছি, প্রতি একক কত করে বলেছে। 7 তারিখেও আমি কিনেছি, ইস্যু করেছি। ইস্যু করা মানে দিয়ে দেয়া, অর্থাৎ গুদাম থেকে প্রোডাক্ট চলে গেছে। আবার ইস্যু করেছি, আবার কিনেছি, আবার ইস্যু করেছি, আবার কিনেছি, আবার ইস্যু করেছি, এবং লাস্টে আমাদের 30 তারিখ বলেছে সমাপনী মজুদ 650 টাকা। ভাইয়া সমাপনী মজুদ মানে কি? সমাপনী মজুদ মানে হচ্ছে বছরের শেষ দিন আমার কারখানায় যতটুকু প্রোডাক্ট থেকে যায় তাকে আমরা বলি সমাপনী মজুদ। মনে থাকবে? তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক দেয়া আছে। এখন ক নাম্বারে আমাদেরকে বলছে ঘাটতি মালের পরিমাণ নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে VVI, যে ঘাটতি মালের পরিমাণ নির্ণয় করা। খতে বলেছে 1, 4, 7, 9, 14 তারিখের দফাগুলোর সাহায্যে লিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ওকে। আবার বলেছে 1, 20, 21, 25, 28 তারিখের দফাগুলোর সাহায্যে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। তার মানে আমরা দেখতে পাচ্ছি 2018 সালে যখন ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে তখন লিফো পদ্ধতি এবং ভারযুক্ত গড় পদ্ধতি থেকে আমাদের পরীক্ষায় কি আসছে? পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে এই দুইটা পদ্ধতি আমরা আগে শিখবো। ওকে, আচ্ছা, ভেরি গুড। পারি এই চ্যাপ্টার, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বেশি কথা না বলে আমরা একটু চলে যাই। যেহেতু লিফো পদ্ধতিটি আছে, হয়তো অনেক টিচারের কাছে শিখেছেন, তারা লিফোটাকে স্কিপ করেছে, 7 বছর ছিল না, কিন্তু এটাও আমাদের শিখতে হবে। তাহলে প্রথমে আমরা বলি, পারি বললেন, তাহলে বলেন ঘাটতি মাল নির্ণয় করব কিভাবে? ঘাটতি মালের পরিমাণ কি করে নির্ণয় করব বলেন তো দেখি, কে বলতে পারে? ঘাটতি মালের পরিমাণ আমরা কি করে নির্ণয় করব? সূত্রটা বলেন। ঘাটতি মালের পরিমাণ নির্ণয় কে বলতে পারে? দেখি তো ঘাটতি মালের পরিমাণ নির্ণয়ের সূত্র কারো কি মনে আছে? বলেন, ঘাটতি মালের পরিমাণ নির্ণয় কিভাবে করে? সুন্দর করে লিখেন। পারবেন যেহেতু বলেই ফেললেন, আমাকে একটু তাহলে লিখে দেন যে ঘাটতি মালের পরিমাণ নির্ণয় কিভাবে করে আমরা। ভুলে গেছি আমি, বলেন ঘাটতি মালের পরিমাণ নির্ণয়ের সূত্র বলেন দেখি। আমি ছক টানতে টানতে বলে ফেলেন, আপনাদের বলা হয়ে গেলে আমি দেখে দেখে লিখে ফেলবো। বলেন। তাহলে আমাদের ছক হচ্ছে এভাবে, সুন্দর করে একটা ছক করব। করার পরে আমি কি করছি? আমি এখানে লিখব বিবরণ, তাই না? অ্যাকাউন্টিং এর যে জাতীয় ছক, এখানে আমরা কি লিখব? আচ্ছা, মালের পরিমাণ বলেছে, এখানে তো টাকা না, তাই না? বিবরণ, এটা হচ্ছে পরিমাণ, এটা হচ্ছে পরিমাণ, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা আসি। হ্যাঁ, পরিমাণগুলো আছে এককে। হ্যাঁ, তাহলে পরিমাণ কিসে লিখবো? এককে। কত একক? ওকে। তাহলে ঘাটতি মালের পরিমাণের যে সূত্রটা সেটা হচ্ছে প্রারম্ভিক একক, তাই না? প্রারম্ভিক একক। ভাইয়া দেখেন তো প্রশ্নে প্রারম্ভিক একক আছে না? এই যে প্রারম্ভিক উদ্বৃত্ত কত একক? 800 একক, তাই না? তাহলে প্রারম্ভিক উদ্বৃত্ত কত ভাইয়া? 800 একক। তাহলে আমরা এখানে লিখি 800 একক, লিখেছি। প্লাস ক্রয় একক। ভাইয়া ক্রয় একক দেখি তো পরীক্ষায় আছে নাকি আমাদের? এই যে এখানে একটা ক্রয় কত? 1100, এখানে একটা কত? 350। তাহলে ব্র্যাকেট দিয়ে আমাদেরকে লিখতে হবে, হ্যাঁ, 1100 প্লাস 350 লিখেছি, প্লাস আরো ক্রয় আছে দেখেন, এটা লিখলাম, এটা লিখলাম,
এই যে আছে কত 1200, এই যে আছে কত 750, তাহলে 1200 আর 750, তাই না? 1200 প্লাস 750 শেষ ক্রয় একক। ভাইয়া প্রশ্নের কোথাও কিন্তু ক্রয় ফেরত নাই, কোথাও কি ক্রয় ফেরত বলা আছে বলেন তো? ক্রয় ফেরত একক কি বলা আছে? ক্রয় ফেরত একক কিন্তু প্রশ্নে বলা নাই। যদি ক্রয় ফেরত একক থাকতো তাহলে ক্রয় থেকে সেটাকে আমরা কি করে দিতাম, মাইনাস করে দিতাম। ঠিক আছে ভাইয়া, তাহলে এখানে যেহেতু ক্রয় ফেরত নাই, আমাদের কলেজে এই লিফো পড়াই নাই। হ্যাঁ এই তো দেখছেন, আমি জানি পড়াবে না। তাহলে দেখেন ক্রয় ফেরত যেহেতু নাই, তার মানে এটাই আমরা ক্রয় লিখে দিলাম। তাহলে কত হয় দেখি তো, 1100 1200 কত হয় 23, 2300, 2300 আর 1100 কত হয় 2300, আর এই যে দেখেন 1100, 2300 আর 1100 হচ্ছে 3400, তাই না ভাইয়া? যদি ভুল করে থাকি তাহলে একটু বললেন। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে ভাইয়া? তাহলে এটা যোগ করলে হচ্ছে 4200 একক। এটা আমি এখানে বসাইলাম, বসাইছি। আচ্ছা, তাহলে প্রারম্ভিক প্লাস ক্রয় একক মাইনাস ইস্যু। তাহলে ইস্যু করেছি আমি কত কত দেখি তো ভাইয়া। এখানে আমরা একটা ইস্যু দেখতে পাচ্ছি 700, এখানে একটা দেখতে পাচ্ছি 850, তাহলে 700 প্লাস 850 প্লাস আর কই এই যে 700 850, আবার আছে কত 1050, আবার আছে কত 800, তাহলে 1050 আর 800, 1050 প্লাস 800 হয়েছে ভাইয়া, হয়েছে। তাহলে এটা আর এটা যদি আমি যোগ করি তাহলে কত হয় 1900, 1900 আর 800 তে কত 19 আর 8 2700, 27 আর এখানে কত 700, 27 তাহলে কত হয় 3400, তাই না ভাইয়া? তাহলে এই যে 3400, এটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে থাকে কত, থাকে হচ্ছে ভাইয়া 800, তাই না? ভেরি গুড। এখান থেকে আবার মাইনাস করতে হবে আমাদেরকে সমাপনী একককে। কাকে মাইনাস করব আমরা? সমাপনী একককে মাইনাস করব, তাই না? তাহলে প্রশ্ন দেখেন, এই যে 30 তারিখে সমাপনী মজুদ একক কত 650 আমাদেরকে দিয়ে দিয়েছে, কত 650। তাহলে আমাদের ঘাটতি একক কত হবে, 800 থেকে 650 বাদ দিলে কত হয় 150 একক, তাই না? তাহলে আমাদের ঘাটতি এককের পরিমাণ কত বলেন তো ভাইয়া? তাহলে আমাদের হচ্ছে ঘাটতি একক কত 150। ওকে, হয়েছে না ক্যালকুলেশনে ভুল করলাম? ক্যালকুলেটর ছাড়া করেছি, হয়েছে কি আমার অঙ্কটা বলেন তো? না স্যার ঠিকই আছে। কি ঠিক আছে? এই সবাই কি বুঝতে পেরেছি? এটা আমরা প্রারম্ভিক মোট ক্রয় মোট ইস্যু মাইনাস সমাপনী, তাই না ভাইয়া? আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ। ক্লিয়ার? তাহলে সবাই ক্লিয়ার? আমরা একটু বলি, হয়েছে? ক্যালকুলেশনে ভুল করেছি 150 একক, তাই না? ঘাটতি মালের পরিমাণ 150। আচ্ছা এটা ভুল করেছি কিনা ধরা যাবে একটু পরে, সমস্যা নাই। তাহলে এটা আমাদের ডান। এটা বুঝতে কারো সমস্যা আছে? স্মৃতি আক্তার, আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? স্মৃতি আক্তার একটু বলেন তো। টিচার ক্লাসটি দুইজন, একজন ফার্স্ট পেপার পড়াচ্ছে প্রথম দিন থেকে, একজন সেকেন্ড পেপার পড়াচ্ছে প্রথম দিন থেকেই। তো ফার্স্ট পেপার শেষ না করে সেকেন্ড পেপার শুরু করেছে, এটা আবার কেমন ননসেন্স টাইপ কথাবার্তা? ক্লাস কি আজকে প্রথম করছেন? হুম, হয়েছে না? হয়েছে, ডান। এবার আমরা আসেন, দেখেন এই ম্যাথ তো সহজ, কিন্তু খুব মেজাজটা খারাপ হয় কেন জানেন? কারণ এই যে ছক টানতে হয়, এই ছক টানতেই খুব মেজাজ খারাপ হয়। দেখি খতে কি বলেছে, 1 4 7 9 14 তারিখের দফাগুলো লিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। হ্যাঁ, তো ছক টানার বিষয়টা হচ্ছে খাজনার চেয়ে বাজনা বেশি টাইপ ব্যাপার স্যাপার। তো লিখতে হবে আরিয়ান গার্মেন্টস। আমি একটা একটা ডিটেল ছক লিখে দিচ্ছি, বাকিটা আপনারা দেখবেন। হ্যাঁ, আরিয়ান গার্মেন্টস, ঠিক আছে? আরিয়ান গার্মেন্টস, কি গার্মেন্টস? আরিয়ান গার্মেন্টস। এখানে সুন্দর করে লিখবেন, আমার বোর্ডে হবে কিনা আমি জানি না, লিখে দিই একটা। হ্যাঁ, আরিয়ান গার্মেন্টস কি তৈরি করছি, মাল খতিয়ান প্রস্তুত করছি। হ্যাঁ, মাল খতিয়ান লিখবেন এখানে, মাল খতিয়ান। দেন এখানে যে তারিখ দিবেন, এটা হচ্ছে তারিখ। ঠিক আছে, কত তারিখ আছে ওই দেখে দিবেন। দিয়েছি? আচ্ছা, দেওয়ার পরে এখন ছক টানতে হবে আমাদেরকে। কি টানতে হবে? ছক টানতে হবে। এই বিশাল কাজটা করতে হবে এখন। দেখেন তো, এই যে ছক আমাদের, বোর্ডের বাইরে চলে গেল নাকি? এই যে ছক আমাদের, হ্যাঁ, সুন্দর একটা কিউট ছক হয়েছে। আচ্ছা, সুন্দর কিউট ছক, তাই না? ছক টানার পরে এখানে আবার একটা সুন্দর করে কিউট করে একটা তারিখের ঘর দিবেন। দিয়েছেন?
দিয়ে এখানে আবার একটু সুন্দর করে একটা ছোট্ট করেই দিবেন, বিবরণের ঘর দিবেন। দিয়েছেন? দেওয়ার পরে এই যে জায়গাটা ফাঁকা থাকলো, এই জায়গাটাকে আবার কি করবেন, একটু সমদ্বিখণ্ডিত করবেন। হ্যাঁ, সমদ্বিখণ্ডিত মানে কি, সমান দুই ভাগে ভাগ করবেন। করেছেন? আচ্ছা, ভালো কথা। ভাগ করার পরে আবার যেটা করতে হবে, এই যে জায়গাটা থাকলো এটাকে আবার তিন খণ্ডিত করবেন। হ্যাঁ, তিন খণ্ডিত মানে তিন ভাগে ভাগ করবেন। ওকে, তাহলে দেখি তো তিন ভাগে ভাগ করতে পারি কিনা। এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ। হয়েছে? তিন ভাগ। ভালো কথা। এখন এটা যদি তিন ভাগ হয়, এটা আবার একটু ছোট বড় হয়ে গেছে না? আচ্ছা, এই যে ধরেন তিন ভাগ। আপনার স্কেল দিয়ে তিনটা ভাগ করবেন। করেছেন? দিয়ে প্রত্যেকটাতে আবার তিনটা করে ভাগ করবেন। ঠিক আছে? প্রত্যেকটা ঘরকে আবার কয়টা করে ভাগ করবেন? তিনটা করে। বিশাল প্যারা, তাই না? একটা, দুইটা, তিনটা। একটা, দুইটা, তিনটা। ঠিক আছে? আবার একটা, তো বেশি পেয়ে গেছে ভাগে একটু। এই যে কি সুন্দর ছক হয়ে গেল, হইলো না? দাঁড়ান একটু চালাকি করি। চালাক না হলে তো টিকা মুশকিল দুনিয়াতে, একটু চালাকি করি। দাঁড়ান, নেন, চালাকি করে ফেলেছি। হয়েছে ভাইয়া? তাহলে ছক হইলো এটা, রাইট? এই ছক বানাইতে সময় লাগে, বাকি অঙ্ক তো আচ্ছা ইজি লাগে। ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, তাহলে ছক কি ভুল করলাম? আচ্ছা, ছক ভুল করলে হবে না, এখানে আবার আরেকটু ঝামেলা আছে, তাই না? কি লিখতে হয়? মালের বিবরণ। এখানে লিখতে হবে মালের বিবরণ। হুম, এখানে লিখতে হবে কোড নাম্বার, তাই না? লিখতে হয় না ভাইয়া? মালের বিবরণ, কোড নাম্বার। এটা লিখেন আপনারা? এটা লিখেন কি? এটা লিখেন না, লিখেন না বলেন? তাহলে মালের বিবরণ, কোড নাম্বার, আরেকটা হচ্ছে বিন কার্ড থেকে পাবো, সেজন্য এখানে লিখতে হবে বিন নাম্বার। ঠিক আছে? এই তিনটা লিখতে হবে। ঠিক আছে? এই তিনটা না লিখলে কিন্তু নাম্বার পাবেন না। অনেকে কিন্তু এটা ছাড়াই অঙ্ক করে, আমিও করতাম, কিন্তু পরে আসলে লিখতে হবে এটা। ঠিক আছে? বোঝা গেছে? এরপরে সর্বোচ্চ সর্বনিম্ন সীমা, এটা এখানে লিখতে হবে সর্বোচ্চ সীমা, মালের সর্বোচ্চ সীমা। এখানে লিখতে হবে মালের সর্বনিম্ন। সর্বনিম্ন বানান ভুলে গেছি, দেখছেন? সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা। হ্যাঁ, আরেকটা লিখতে হবে পূর্ণ ফরমায়েশ মাত্রা বা সীমা, যেটাই লিখেন না কেন। এটা যদি না লিখেন এক মার্ক কিন্তু নাই হয়ে যাবে ভাইয়া। ঠিক আছে? এক মার্ক কিন্তু নাম হয়ে যাবে। ওকে, কোনো উপায় নাই, আপনি অনেক সুন্দর করে পড়ান, আপনাকে আরো আগে পাইতাম, অনেক ভালো হতো। আচ্ছা, সমস্যা নাই, যেটা ভালো পরে আর আগে একই কথা। হয়েছে? তাহলে এখানে হবে কি? এখানে হবে তারিখ, এখানে হবে বিবরণ, তাই না? এখানে কে? এখানে হচ্ছে ক্রয় অথবা প্রাপ্তি, যেটাই বলেন না কেন। ঠিক আছে? তাহলে এখানে কি হয়? ক্রয় প্রাপ্তি। আর এখানে তাহলে কি হয়? বিক্রয় যদি থাকে বিক্রয় দিব, প্রশ্নে যদি ইস্যু থাকে তাহলে ইস্যু দিব। ওকে, আর এখানে আমরা দিব উদ্বৃত্ত। কি দিব? উদ্বৃত্ত। হয়েছে ভাইয়া? বুঝতে পেরেছি আমরা? তাহলে এখানে হচ্ছে পরিমাণ, দর, টাকা। এখানেও পরিমাণ। পরিমাণ বলতে এককটা। হ্যাঁ, পরিমাণ মানে একক। ওকে, পরিমাণ বলতে একককে বোঝাচ্ছে। এখানেও একক, এখানে দর, এখানে টাকা। পরিমাণ, একক, দর, টাকা। ছক টানতেই তো পড়ানোর মোটিভেশন শেষ, তাহলে কেমনে হবে বলেন? ছক টানতে পড়ানোর মোটিভেশন শেষ। তাহলে দেখি, খ নম্বরে 1 তারিখ নিতে বলেছে। 1 তারিখ, তাহলে মার্চের 1 তারিখ। মার্চের 1 তারিখ, তাই না? কি আছে? উদ্বৃত্ত আছে। তাহলে মার্চের 1 তারিখ, এখানে আমরা লিখবো মার্চ মাসের 1 তারিখ। বিবরণের ঘরে লিখবো প্রারম্ভিক উদ্বৃত্ত। লিখেছি? লিখা হয়েছে? তাহলে উদ্বৃত্তের ঘর কোনটা? এটা না ভাইয়া? উদ্বৃত্তের ঘর। তাহলে উদ্বৃত্তের ঘরে আছে কত? 800 একক 12 টাকা করে। 800 একক কত করে? 800 একক
12 টাকা করে, তাই না ভাইয়া? 8 12 কত হয়? 96, তাহলে 9600 টাকা। এটা বুঝতে পেরেছি আমরা। এটা হচ্ছে গেল 1 তারিখের ঘটনা শেষ। 1 তারিখের ঘটনা শেষ। এবার আমরা একটা সুন্দর করে ছক টেনে দুই পাশকে কি করে দিব? মিলিত করে দিব। দিয়েছি। 1 তারিখের কাহিনী শেষ। 1 তারিখে কি ছিল? উদ্বৃত্ত ছিল, জের ছিল, সেজন্য আমরা 1 তারিখের উদ্বৃত্তের ঘরে বসাই দিলাম। ক্লিয়ার আমরা সবাই? হ্যাঁ, ছক টানতে বিরক্ত। এরপরে আসি আমরা। এবার আমরা আসবো কয় তারিখে? 1 তারিখের পরে বলেছে 4 তারিখ। ভাইয়া তারিখ দেয়া থাকলে তারিখগুলো খেয়াল করতে হবে, আপনাকে কিন্তু সব করতে বলেনি। 1 তারিখ, এরপরে 4 তারিখ কিনেছি আমি। কত কিনেছি? 1100 একক, 13 টাকা করে, তাই না? তাহলে আমরা মার্চের কয় তারিখ দিব? 4 তারিখ দিব। দিয়েছি না ভাইয়া? ও আচ্ছা, মাল খতিয়ান কোন পদ্ধতি? ফিফো পদ্ধতি, সরি লিফো পদ্ধতি। এটা কিন্তু লিখতে হবে ভাইয়া, লিফো পদ্ধতি, এটা কিন্তু লিখতে হবে পদ্ধতিটা এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসেন 4 তারিখে আমি কি করেছি? কিনেছি। কিনেছি ভালো কথা, কিন্তু এই যে আমার হাতে যে মালটা ছিল 1 তারিখে, এই মালটা তো আমি বিক্রি করিনি। দ্যাট মিনস এটা 4 তারিখেও থাকবে, সেজন্য উদ্বৃত্তটা আগে নামাই নিব প্রথমে। 12 টাকা করে 9600 নিয়েছি না? নেয়ার পরে মার্চের 4 তারিখে আমি কি করেছি? আবার কিনেছি। কত? 1100 একক, 13 টাকা করে। তাহলে আমরা এখানে লিখব বিবরণ ক্রয়। এই যে ক্রয়ের ঘর, 1100 একক কত টাকা করে? 13 টাকা করে। তাহলে একটু ক্যালকুলেটরের সাহায্য নিতে হয়। বিশাল বড় একটা ক্যালকুলেটর আছে আমার কাছে, দেখি ক্যালকুলেটরের সাহায্যে নিয়ে আমরা কত হয়। 1100 একক গুণন কত করে? 13 টাকা করে, কত হয়? 14,300 টাকা হয়, তাই না ভাইয়া? 14,300 টাকা। তাহলে দেখেন, আমার উদ্বৃত্ত গুদামে 800 একক 12 টাকা করে ছিল। নতুন করে আবার কিনলাম কত একক? 1100 একক কত করে? 13 টাকা করে। তাহলে আবার নতুন কত টাকার মাল গুদামে যুক্ত হলো? 14,300 টাকার মাল আমার গুদামে অ্যাড হইলো। এ পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি ভাইয়া? এ পর্যন্ত কি বুঝতে পেরেছি? আমার গুদামে 1 তারিখে 800 টাকা, 800 একক 12 টাকা করে 9,600 টাকার প্রোডাক্ট ছিল। এরপরে 4 তারিখে একটা লেনদেন হয়েছে, তো এই প্রোডাক্টটা তো আমি সেল করিনি, তার মানে এটা 4 তারিখেও থাকবে। সে কারণে 4 তারিখের উদ্বৃত্ত আগে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কিনছি আমি মার্চের 4 তারিখে 1100 একক 13 টাকা করে 14,300 টাকার প্রোডাক্ট আমি কিনেছি। তাহলে 800 তো ছিলই, এর সাথে সাথে 1100 প্রোডাক্ট আবার ঢুকে গেল আমার কারখানায়। তাহলে উদ্বৃত্তে আমার এখন দুই ধরনের প্রোডাক্ট আছে। এক ধরনের প্রোডাক্ট হচ্ছে 800 একক 13 টাকা করে, আরেক ধরনের প্রোডাক্ট 1100 এককটা আছে 13 টাকা করে, সরি 800 একক 12 করে, 1100 একক 13 করে। এত টাকা টোটাল প্রোডাক্ট আমার কারখানায় আছে এখন। এরপরে আসি আমরা 7 তারিখ বলেছে। 7 তারিখে কি বলেছে? আবার কিনেছি আমি, তাই না? আবার কিনেছি কয় তারিখে? 7 তারিখে। আচ্ছা, এটাকে ক্লোজ করে ফেলি আমরা। এটাকে আমরা ক্লোজ করে ফেলি। এই যে ক্লোজ করে ফেলেছি। আচ্ছা, এবার 7 তারিখে চলে আসি। মার্চের কয় তারিখ? মার্চের 7 তারিখ, ঠিক আছে? মার্চের 7 তারিখ। আচ্ছা ঠিক আছে, মার্চের 7 তারিখে আমি কিনেছি, তাই না? তো কিনেছি ভালো কথা, কিন্তু এই দুইটা তো আমার মার্চের 7 তারিখেও থাকবে, তাই তো? 800 একক কত করে? 12 টাকা করে, 9,600। যেহেতু বিক্রি করিনি, তার মানে এগুলো থাকবে। আবার 1100 একক কত করে? 13 টাকা করে, কত হবে? 14,300, রাইট? আচ্ছা, এবার আমি মার্চের 7 তারিখে আবার কিনছি। কত দেখি তো ভাইয়া? এই যে 350 একক 11 টাকা করে। তাহলে এখানে আমরা 350 একক 11 টাকা করে, তাহলে 350 ইন্টু 11 করি। এ ভুল করলে বইলেন, হ্যাঁ। 3850 কত হবে? 3850 হইলো। তাহলে দেখেন, কারখানাতে এগুলো, সরি গুদামে এগুলো আমার ছিল, এর সাথে নতুন করে আবার এই 350 একক কি হয়ে গেল? যুক্ত হয়ে গেল। তাহলে কত টাকার প্রোডাক্ট থাকবে আমার? এই যে এই জিনিসগুলো আমার এখন হাতে থেকে গেল। ক্লোজ করে দিই, ওকে? ক্লোজ করে দিই, দিলাম ক্লোজ করে। আচ্ছা, দিয়েছি ক্লোজ করে। এর পরের স্টেপে যাই, কি বলেছে দেখি। 9 তারিখে কি বলেছে? 9 তারিখে, এই যে 9 তারিখে আমি ইস্যু করেছি 700 একক। ভাইয়া ইস্যু করা মানে কি? ইস্যু করা মানে দিয়ে দেয়া, তাই না? অর্থাৎ আমার গুদাম থেকে 700 একক প্রোডাক্ট চলে যাবে। আমার গুদাম থেকে 700 একক কি হয়ে যাবে? চলে যাবে, তাই না? আচ্ছা, কি হলো? কিছু প্রশ্ন করেছেন? উপরের লেখাগুলো একবার একটু বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, উপরের লেখাগুলো এখানে হচ্ছে মালের বিবরণ, অর্থাৎ আপনার কি মাল আছে সেটা।
লিখতে হবে, ঠিক আছে? এরপরে কি বলেছে দেখেন, এরপরে বলেছে কোড নাম্বার। প্রতিটা মালের একটা কোড নাম্বার থাকে, তাদেরকে চেনানোর জন্য একটা কোড নাম্বার থাকে, ঠিক আছে? আরেকটা হচ্ছে বিন নাম্বার। হ্যাঁ, বিন নাম্বার কি? বিন নাম্বারও হচ্ছে মাল লিপিবদ্ধ করার একটা কার্ড, ঠিক আছে? বিন কার্ড এবং মাল খতিয়ান দুইটা ইউজ হয়। তো বিন কার্ডে যেটা হয়, মালের পরিমাণ থাকে খালি, কিন্তু মালের টাকার পরিমাণ লেখা থাকে না, বুঝতে পেরেছেন? তো ওই যে বিন নাম্বার যদি থাকে সেটাকে এখানে লিখতে হবে। লিখার পরে মালের এখানে সর্বোচ্চ সীমা লিখতে হবে। সর্বোচ্চ সীমা মানে কি? হাইয়েস্ট কতটুকু মাল আপনার গোদামে ছিল সেটা। সর্বনিম্ন সীমা, সর্বনিম্ন সীমা মানে কি? সর্বনিম্ন সীমা মানে সবচেয়ে কম কতটুকু মাল আপনার কারখানায় ছিল, গোদামে ছিল সেটা। আর পূর্ণ ফরমায়েশ মাত্রা, পূর্ণ ফরমায়েশ মাত্রা মানে কি? কতটুকু মাল যদি, মানে কতটুকু মাল থাকলে আপনি আবার মালের অর্ডার করবেন, এটাকে বলা হয় পূর্ণ ফরমায়েশ মাত্রা, বুঝতে পেরেছেন? কারখানায় নির্দিষ্ট করা থাকে যে আমার গোদামে যদি 1000 একক মাল থাকে তাহলে আমাকে আবার রিঅর্ডার করতে হবে, পুনরায় অর্ডার করতে হবে, বুঝতে পেরেছেন? কারণ কি, আমার কারখানায় প্রতিনিয়ত কি হয়, প্রোডাক্ট উৎপাদন হতে থাকে। এখন আপনি কি বসে থাকবেন যে আমার প্রোডাক্ট সব শেষ হয়ে যাবে তারপরে আমি আবার মালের অর্ডার করব? এমন হয়? এমন কিন্তু হয় না। কি হয় জানেন, একটা নির্দিষ্ট মাত্রা তারা নির্দিষ্ট করে দেয় যে তোমার উৎপাদন চলছে চলুক, যখন তোমার প্রোডাক্ট নেমে এতটুকুতে দাঁড়াবে, 1000 এককে দাঁড়াবে, তখন তোমাকে পুনরায় অর্ডার করতে হবে। এতে করে কি হবে, ওই 1000 এককের কাজ শেষ হতে হতে নতুন করে প্রোডাক্ট আমার কারখানায় আবার ঢুকে যাবে। এতে করে কি হবে, উৎপাদনটা আমার বন্ধ হবে না। আমি কি বোঝাতে পেরেছি? তো যাই হোক, এটা জাস্ট লিখে দিলেই হবে, এত কিছু না বুঝলেও আমার চলবে আপাতত। এটা জাস্ট লিখে দিতে হবে, এই তিনটা জিনিস মাল খতিয়ানে উল্লেখ করতে হয়। ওকে, আচ্ছা। মাইনাস হবে ক্রয় থেকে। ক্রয় করলে উদ্বৃত্ত আগেরটাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, উদ্বৃত্ত আগেরটাই থাকবে। ক্রয় করলে তো উদ্বৃত্ত, ক্রয় করা মানে কি, আমার কাছে জমা হওয়া না? তো এই যে 800 জমা ছিল, নতুন করে 1100 কিনলাম, সেটা আবার জমা হবে। আবার নতুন করে 350 কিনলাম, সেটা আবার জমা হবে। এবার আমাকে বলেছে ইস্যু করেছি কয় তারিখে, দেখেন তো, 9 তারিখে। এই যে 9 তারিখে ইস্যু করেছি কত, 700 একক। তাহলে আমরা মার্চের 9 তারিখ দিয়ে আগে ইস্যু করেছি কত ভাইয়া? ইস্যু করেছি কত? ইস্যু করেছি আমি 700 একক। কত একক মনে রাখেন, আমি এখানে একটু রাফে লিখে রাখি। ইস্যু করেছি, তাই না ভাইয়া? ইস্যু করেছি কত একক ইস্যু করেছি, রাফে আমি লিখে রাখি 700 একক, ঠিক আছে? এটা রাফ করলাম আমি, ওকে, পেন্সিল দিয়ে লিখেছি। 700 একক আমি ইস্যু করেছি। কোন পদ্ধতিতে ইস্যু করছি আমি? লিফো পদ্ধতিতে, তাই না? তাহলে আমাকে বলেন তো, আমি যে ইস্যু করব, কই থেকে ইস্যু করব? আমার হাতে যতটুকু আছে এটা আমার উদ্বৃত্ত না? তো উদ্বৃত্তের লাস্টে যেটা আছে সর্বপ্রথম এটা ইস্যু করতে হবে। তাহলে সবার প্রথমে আমি ইস্যু করব কত, 350 একক। কত টাকা করে? 11 টাকা করে। তাহলে 350 ইন্টু 11 কত, 3850 টাকা আমি ইস্যু করলাম, করেছি। টোটাল ইস্যু করতে হবে কত, 700। তো 700-র মধ্যে আমি ইস্যু করলাম কত, 350। আরো কয়টা ইস্যু করতে হবে? আরো 350 ইস্যু করতে হবে। তাহলে এই 350 আমি এবার কোথায় থেকে করব? এই 1100-র ভেতর থেকে। তাহলে 350 কত টাকা করে? 13 টাকা করে, তাই না ভাইয়া? তাহলে 350 ইন্টু 13 করি তো আমরা, কত আসে দেখি, 4550। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? কোন পদ্ধতি? লিফো পদ্ধতি। লিফো মানে কি? লিফো মানে লাস্টে যেটা থাকবে সেটা আগে ইস্যু করতে হবে। তো লাস্টে আছে কত, 350, 11 টাকা করে। 350 11 কত হইলো, 3850, ইস্যু হয়ে গেল। তাহলে টোটাল 700 ইস্যু করতে বলেছে, 350 ইস্যু করে দিলাম। আরো আমাকে কত ইস্যু করতে হবে, 350 না? তাহলে এটা তো চলে গেল। তাহলে এখন আছে কোনটা, লাস্টের কোনটা, এটা আছে। তো এখান থেকে আমাকে নিতে হবে কত, 350। তাহলে এখানের প্রতিটার দর কত করেছিল, 13 টাকা করেছিল। টোটাল টাকা কত, 4500। ডান। তাহলে আমার 700 কিন্তু ইস্যু হয়ে গেল। দেখেন তো ভাইয়া, 700 ইস্যু হয়েছে না? 350 টোটাল, 700 কিন্তু ইস্যু হয়ে গেল, হইলো? এখন উদ্বৃত্তে আমার থাকবে কত, দেখেন উদ্বৃত্তে আমার কত থাকবে। উদ্বৃত্তে কত থাকবে, এটা তো টোটাল চলে গেছে 1100। এই 1100-র মধ্যে থেকে গেছে কত, এই 1100-র মধ্যে থেকে গেছে 350। এই 800, এই 800-র ভেতর থেকে কি কোনো গেছে? এই 800 থেকেই আমার টাচ করা লেগেছে, লাগেনি। তার মানে এই 800 800ই থেকে যাবে, কোনো টাচ করা লাগেনি। 12 টাকা করে 9600 টাকা আমার থেকে যাবে। এই 1200, এই 1100-র ভেতর থেকে চলে গেছে কত, 350। তাহলে 1100-র ভেতর থেকে যদি 350 চলে যায়,
তাহলে আমার হাতে এখন থাকবে কত এখানে বলেন তো? 750। কত থাকবে? 750। কত করে? 13 টাকা করে। তাহলে 750 ইন্টু 13 কত হয়? 9750। কত? 9750। ভাইয়া এই 350 কি আছে? না, এই 350 আগেই সম্পূর্ণটা চলে গেছে। তার মানে এই 350 আমার হাতে যেহেতু নাই, উদ্বৃত্তে আর লেখা যাবে না। তাহলে এবার আমি কি করে দিব? আমার কাজ শেষ। এটাকে আমি দাগ টেনে দেব। এটাকে আমি সুন্দর করে দাগ টেনে দিলাম। ভাইয়া ইস্যুটা কি বুঝতে পেরেছেন সবাই? ইস্যুটা কি আমরা সবাই বুঝতে পেরেছি ভাইয়া? ইস্যুটা কি আমরা সকলে বুঝতে পেরেছি না পারিনি? হ্যাঁ, 750 ইন্টু 13, 9750। ইস্যুটা কি আমরা ক্লিয়ার? লিফো পদ্ধতি 9 গেল। 14 তারিখে বলছে, আচ্ছা 14 তারিখে আসি। 14 তারিখে আমি আবার ইস্যু করছি কত? 850। তাহলে আমি 14 তারিখে চলে আসি। হ্যাঁ, তাহলে আমরা 14 তারিখে ইস্যু করছি কত ভাইয়া? 14 তারিখে আমি ইস্যু করছি, তাই না? কত ইস্যু করছি? এখানে একটু রাফে লিখে রাখলাম, 850 আমি ইস্যু করছি, তাই না? তাহলে এই যে 850 যে আমি ইস্যু করছি, কোথায় থেকে দিব আগে? সব শেষে যেটা আছে সেটা থেকে দিব। তো শেষে আছে কত? 750। তাহলে এই 750 থেকে আমি দিব কত টাকা করে? 13 টাকা করে। 750 ইন্টু 13 কত? 9750, তাই না ভাইয়া? ডান। কিন্তু ইস্যু তো করতে হবে 850, আমি দিলাম কত? 750। আরো কত দিতে হবে? 100 দিতে হবে না? তাহলে এই 100 এবার কই থেকে নিব আমি? এই 800-র ভেতর থেকে নিব। তাহলে 800-র ভেতর থেকে আমি 100 নিলাম, কত করে? 12 টাকা করে। কত হয়? 1200 টাকা, তাই না ভাইয়া? ডান। তাহলে এখন উদ্বৃত্তটা নির্ণয় করে ফেলি আমি। এই 750 তো চলে গেল, এই 800-র ভিতর থেকে নিয়েছি কত? 100 নিয়েছি। তাহলে এখানে আর থাকবে কত? এখানে থাকবে হচ্ছে 700। কত করে? 12 টাকা করে। 7 12 কত? 84, 8400। ডান, শেষ। সবাইকে ক্লিয়ার আমরা? এই সবাইকে ক্লিয়ার আমরা? একটু আমরা কষ্ট করে বলি, সবাই ক্লিয়ার কিনা বলি। সবাইকে আমরা ক্লিয়ার না ক্লিয়ার না বলেন? বলেন। বুঝতে পারছি, ভেরি গুড। তাহলে এটা কিন্তু লিফো পদ্ধতি শিখলাম ভাই আমরা। এটা কিন্তু আমরা লিফো পদ্ধতি শিখলাম। তাহলে অঙ্ক কিন্তু শেষ। আমাকে দেখেন 14 তারিখ পর্যন্তই করতে বলেছে, আমার অঙ্ক কিন্তু শেষ। যেহেতু আমার অঙ্ক শেষ, উদ্বৃত্তের ঘরে আমাকে সমান দুটি রেখা টেনে দিয়ে বন্ধ করে দিতে হবে। এটার অর্থ কি জানেন? এই অঙ্কে কিন্তু ভাই উত্তর লিখতে হয়। এটার অর্থ কি জানেন? এটার অর্থ হচ্ছে আমি এখানে উত্তর লিখবো। কোথায় লিখবো? আচ্ছা, এতটুকু জায়গা তো আমার বেঁচে গেছে, এটা আমি পেন্সিল দিয়ে কি করে দিব? আউট করে দিব, তাই না? দিয়ে নিচে আমি উত্তর লিখবো। উত্তর কি জানেন? উত্তর এই যে এটা থেকে গেল না, লাস্টে যেটা থেকে যায় একে আমরা বলি সমাপনী মজুদ। কি বলি ভাইয়া? এটাকে আমরা বলি সমাপনী মজুদ। সমাপনী মজুদ কত একক আছে? 700 একক আছে। হ্যাঁ, এই 700 এককের দাম কত বলেন তো? 700 একক কত টাকা? 8400 টাকার প্রোডাক্ট আপনার হাতে আছে। এটা আপনার লাস্টে উত্তর লিখে দিতে হবে এই অঙ্কে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছি, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এটা আমরা কোন পদ্ধতি শিখলাম? লিফো পদ্ধতি শিখলাম। লিফোটা একটু প্যাচগোছ নিচে থেকে নিতে হয়, তাই না? এবার আমরা শিখবো ভারযুক্ত গড় পদ্ধতি। কোন পদ্ধতি বলেছে? ভারযুক্ত গড় পদ্ধতি। ভারযুক্ত গড় পদ্ধতিটাও অনেক সহজ, কিন্তু পোলাপান কেন জানি ভয় পাই। ভারযুক্ত গড় পদ্ধতিটাও অনেক সহজ, কিন্তু পোলাপান ভয় পায় কেন জানি। হ্যাঁ, দেখছেন আমি কিন্তু অনেক চালাক। এই যে চালাকি করেছি এখন, দেখছেন? আর ঘর টানতে হবে না, এখন আমি চালাকি করে ফেলেছি। তাহলে এখানে লিখবো আমরা ভারযুক্ত গড় পদ্ধতি। দেখছেন, ঘর টানার ঝামেলা কিন্তু আমার শেষ। একটু চালাক না হইলে দুনিয়াতে চলা কিন্তু কি মুশকিল, তাই না? তাহলে এখানে তারিখ লিখি, বিবরণ, ঘর একই। হ্যাঁ, ক্রয়, এখানে একক, দর, টাকা। একক, দর, টাকা। এটা ইস্যু, এটা হচ্ছে উদ্বৃত্ত, একক, দর, টাকা। একটা জিনিস কি জানেন? এই অঙ্ক সহজ না, কিন্তু আমার অভিজ্ঞতা বলে এই অঙ্ক পোলাপান সবচেয়ে বেশি ভুল করে। কেন? অসতর্কতার জন্য ভুল করে। বুঝতে পেরেছেন? এটা পোলাপান কি করে জানেন? এটা অসতর্কতার কারণে ভুল করে। ক্লিয়ার? তাহলে গেল এটা। এখন আমরা শিখবো কি? এখন আমরা শিখবো ভারযুক্ত গড় পদ্ধতি। ঠিক আছে? তো এখানে আর লিখলাম না ওই যে সর্বোচ্চ সীমা, সর্বনিম্ন সীমা, পূর্ণ ফরমাইশ সীমা। মনে রাখবেন ডান পাশে থাকবে 3টা সীমা। কি 3টা সীমা? অনেকে ভুলে যায়। সর্বোচ্চ সীমা, হাইয়েস্ট লেভেল।
সর্বনিম্ন সীমা লোয়েস্ট লেভেল, আর পূর্ণ ফরমায়েশ সীমা রিঅর্ডার লেভেল ইংরেজিতে বলে। হ্যাঁ, আমরা ইংরেজিতে পড়ে আসছি বিবিএতে, বাংলায় পড়েছিলাম অনেক আগে। তাহলে এই তিনটা জিনিস থাকবে। তাহলে এই পাশে থাকবে সীমা, এ পাশে কি থাকবে মালের বিবরণ, হ্যাঁ, তারপরে কি থাকবে কোড নাম্বার আর বিন নাম্বার। ক্লিয়ার? ডান। তাহলে আমাদের অঙ্কটা আমরা করি এবার। এবার কিন্তু ভারযুক্ত গড় পদ্ধতি 1 নাম্বারটা করতে বলেছে। কয় নাম্বার? 1 নাম্বার। তো 1 নাম্বারে কে আছে? উদ্বৃত্ত আছে। তাহলে মার্চের 1 তারিখ দিয়ে আমরা প্রারম্ভিক উদ্বৃত্ত, হ্যাঁ, ভালো করে বুঝবেন। কত? 800 একক 12 টাকা করে। তাহলে আমরা এই যে উদ্বৃত্তর ঘরে 800 একক 12 টাকা করে, 8 12 কত? 96। ডান। এটাকে আমরা কি করে দিব? এখন ক্লোজ করে দিব, তাই না ভাইয়া? সুন্দর করে ক্লোজ করে দিব, দিয়েছি। আচ্ছা, ডান। এরপরে দেখেন 1 নাম্বারের পরে কি বলছে? 20 নাম্বার বলেছে। এই যে 20 নাম্বার, ঠিক আছে, কত? 1200 একক 15 টাকা করে। সাংঘাতিক ব্যাপার, তাই না? 1200 একক 15 টাকা করে। তাহলে 20-এ চলে আসি আমরা। ঝামেলা। ক্রয় করেছি, তাই না? 1200 একক 15 টাকা করে। তাহলে 1200 ইন্টু 15 করি আমরা, কত হয়? 18,000 টাকা হয়। হয়েছে? হয়েছে ভাইয়া? এবার দেখেন এই জায়গাতে কাজ আছে। আপনি যতবার কিনবেন ততবার আপনাকে গড় করতে হবে। কি বলেছি? যতবার কিনবেন ততবার কি করতে হবে? গড় করতে হবে। এবার আমার দিকে খেয়াল করেন ভাইয়া, আপনার কারখানায় আগে থেকে কয়টা প্রোডাক্ট ছিল? কোন পদ্ধতি? ভারযুক্ত গড় পদ্ধতি। কারখানায় প্রোডাক্ট ছিল কয়টা? সরি, গুদাম, খালি কারখানা বলছি, গুদাম। গুদামে প্রোডাক্ট ছিল 800টা। নতুন করে কিনলেন কয়টা বলেন তো? 1200টা। তাহলে আপনার গুদামে এখন কয়টা প্রোডাক্ট থাকবে? 800টা ছিল, নতুন করে আবার 1200 টাকা কিনে নিয়ে আসছেন। তাহলে কতটা থাকবে? 2000টা থাকবে না? 800 প্লাস 1200 কত প্রোডাক্ট থাকবে? 2000 প্রোডাক্ট থাকবে। তাহলে এককের ঘরে 2000 লিখেন, লিখেছেন। এবার বলেন, দরকে ভুলে যান। এবার বলেন উদ্বৃত্ত আমার গুদামে কত টাকার প্রোডাক্ট ছিল? 9600 টাকার। নতুন করে কত টাকার প্রোডাক্ট কিনে নিয়ে আসছি আমি? 18,000 টাকার। তাহলে এখন আপনার গোদামে কত টাকার প্রোডাক্ট থাকবে? 18,000 প্লাস 9,600, দেখি তো কত হয়? 27,600। এটাও লিখেন, 27,600 লিখা হয়েছে ভাইয়া? লিখা হয়েছে। এবার আপনি গড় করবেন। কি করবেন? গড় করবেন। কি করে গড় করব? এই যে টাকাটাকে একক দিয়ে ভাগ করে দিবেন। 27,600 টাকা আছে না, এটাকে আপনি ভাগ করে দিবেন কি দিয়ে? এই যে 2000 একক, এই যে 2000 একক দিয়ে আমি কি করলাম? ভাগ করে দিলাম। থাকে কত? 13.8। এই 13.8 আপনি এখানে লিখে দেন। ডান, হয়ে গেল। এটাই ভারযুক্তর কাজ। এটাই আমার কিসের কাজ? ভারযুক্তের কাজ। হয়ে গেল? হয়ে গেছে। তাহলে এটাকে আপনি এখন কি করবেন? আপনি সুন্দর একটা সরলরেখা টেনে বন্ধ করে দিবেন। দিয়েছেন? ডান। বুঝতে কারো সমস্যা হয়েছে? কারো বুঝতে সমস্যা হয়েছে? 20-এর পরে আবার বলছে 21। 21-এ বলছে আমি ইস্যু করেছি 1050। ইস্যু করেছি কত? 1050। তাহলে 21 তারিখ আমি দিব এখানে। খুবই ঝামেলা কম এখানে। ভারযুক্তটা হচ্ছে সবচেয়ে সহজ লাগে আমার কাছে। কই গেল আমার কলম? ও আচ্ছা, এই তো। তাহলে 21, তাই না? 21-এ আমি কি করেছি? ইস্যু করেছি। কতটা ইস্যু করলাম জানো ভাইয়া? দেখি তো। 1050টা আমি ইস্যু করেছি। কয়টা? 1050টা। তাহলে এই যে ইস্যুর ঘর ডিরেক্ট লিখে দেন 1050। ওকে? তো কই থেকে ইস্যু করবেন? এখান থেকে। এই 20,000-এর ভেতর থেকে 1050 ইস্যু করছেন। কত করে? 13.8 টাকা করে। তাহলে 1050 ইন্টু 13.8 করি আমরা, কত হয়? 14,490 হইল? তাহলে বলেন 2000-এর মধ্যে থেকে 1050 আপনি কি করলেন? ইস্যু করে দিলেন। তাহলে এখানে থাকবে কত? এখানে থাকবে হচ্ছে 950। কত টাকা করে? 13.8 টাকা করে। তাহলে 950 ইন্টু 13.8 কত হয়? 13,110। ক্লিয়ার ভাইয়া? এই সহজ না এটা? এটা হচ্ছে পানির চেয়েও সহজ, তাই না? না পানির মতো কঠিন? বলেন। এটা কিন্তু অনেক সহজ ভাইয়া, তাই না? ভুল করলে জীবনে দুঃখ আছে। 21-এর পরে যাই আমরা।
21-এর পরে বলেছে 25, তো 25-এ চলে আসি। 25-এ আমি কি করেছি? 25-এ আমি আবার ক্রয় করেছি, তাই না? 750 16 টাকা করে। তাহলে 25-এ চলে আসি, 750 16 টাকা করে। 750 একক কত করে? 16 টাকা করে। তাহলে 750 ইন্টু 16 করি, 12,000। কত? 12,000। এবার কাজ কি আমার? যখনই কিনবো তখনই গড় করতে হবে। দেখি ছিল কয়তো 950, কিনলাম কত? 750। তাহলে আমার হাতে কত থাকবে? 1700 থাকবে না? হাতে কত থাকবে? হাতে থাকবে 1700। হইল? ছিল হচ্ছে 13,110 টাকার জিনিস, নতুন করে হাতে এলো 12,000 টাকার জিনিস। তাহলে 12 13 25,110 টাকার জিনিস থাকবে। কত? 25,110 টাকার জিনিস হাতে আছে। এবার কি করব? গড় করব। কেমনে গড় করব রে ভাই? কেমনে গড় করব? এই যে টাকাটা আছে না 25,110, এই 25,110 কে আমি ভাগ দিব কত দিয়ে? 1700 দিয়ে। কত দিয়ে? 1700 দিয়ে। তাহলে কত হচ্ছে? 14.77। কত আছে? 14.77। ক্লিয়ার সবাই? এই সবাই ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? আমরা কঠিন লাগছে? কঠিন লাগছে? তাহলে ডান আমাদের। হ্যাঁ, এই যে ডান। এবার আসেন আমাদের লাস্টে কি বলেছে? লাস্টে বলেছে 28 তারিখ, তাই না? এই যে 28 কি করেছি আমি? 28 আবার 800 ইস্যু করেছি। তাহলে 28 চলে আসি আমরা। 28 আমরা 800 ইস্যু করেছি। তাহলে 28 আমি কি করেছি? ইস্যু করেছি। ওয়াটার পানি বলে লাভ নাই, পরীক্ষাতে বাসায় প্র্যাকটিস করতে হবে, নাহলে ভুল করবেন। তাহলে এই যে 800 ইস্যু করবো কই থেকে? এখান থেকে 14.77 থেকে। তাহলে 800 ইন্টু 14.77 কত হয় দেখি তো? 11,816 হইল? তাহলে 1700 থেকে 800 গেলে থাকবে কত? 900 থাকবে না? কত টাকা করে? 14.77 করে। তাহলে 900 ইন্টু 14.77 কত হয়? 13,293। 13,293। শেষ, আর কিছু নাই। তার মানে এখানে অঙ্ক শেষ। সমান দুটি ঘর টেনে দিব, আর উত্তরে কি লিখবো? সমান দুটি ঘর টেনে এটাকে ক্লোজ করে দিব। হ্যাঁ, এইভাবে ক্লোজ করে দিব, নিচের ঘরটুকুকে মিশাই দিব, মিশাই দিয়ে অঙ্কে উত্তর লিখতে হবে বাধ্যতামূলক। উত্তর অঙ্ক যে করলেন, উত্তরে কি আসছে? এই যে একক লিখবেন, সমাপনী মজুদ এখানে লিখবেন, লাস্টে যেটা থাকে এটা সমাপনী মজুদ। 900 একক। কত একক? 900 একক। কত টাকা? 13,293 টাকা। মনে থাকবে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, ডান। তাহলে এটা আমাদের ডান, তাই না? পরে যাই। আচ্ছা, উত্তর মিললো 13,294, 900 একক। হ্যাঁ, মিলেছে। এবার আসি আমরা, দেখি এটা পারবেন কিনা আগে দেখি। হ্যাঁ, এটা করে দিই। হ্যাঁ, এটা করে দিই। যে ফেরত আছে, এই যে ফেরত আছে। হ্যাঁ, ফেরত। ফেরত নিয়ে ঝামেলা হয়? এই প্রশ্নে কি ফেরত নিয়ে ঝামেলা হয়? আমাকে একটু কষ্ট করে বলেন। এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এটা। হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাকে একটু কষ্ট করে বলেন তো ভাই, ফেরত নিয়ে ঝামেলা হয় কিনা আপনাদের? ফেরত নিয়ে কি ঝামেলা হয়? দেখেন ভালো করে বুঝেন, ফেরত যদি মুখস্থ করতে যান তাহলে বাস খাওয়া ছাড়া উপায় থাকবে না। দেখেন ফেরত, ফেরত কয় প্রকার দেখেন। দেখেন এই প্রশ্নে কিছু ফেরত আছে। ফেরত নাম্বার 1 হচ্ছে সরবরাহকারীকে ফেরত। সরবরাহকারী। এই যে সরবরাহকারীকে ফেরত আর বিক্রেতাকে ফেরত একই কথা। হ্যাঁ, এটা একটা জিনিস। ওকে, আরেকটা জিনিস হচ্ছে কারখানা থেকে ফেরত। এই দুইটা ফেরত আমরা এখানে দেখতে পাই, তাই না ভাইয়া? আমরা এই দুইটা জিনিস এখানে দেখতে পাই, রাইট? আচ্ছা, দেখেন তো ফেরত মুখস্থ করে অ্যাকচুয়ালি হবে না। আমি যেটা বলি একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, দেখেন
একটু মনোযোগ দিয়ে দেখেন, এই জিনিসটা খাতায় এঁকে রাখবেন, তাহলে আপনার জন্য ইজি হবে। ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে দেখেন। হ্যাঁ, দেখেন একটু জ্যামিতি পড়াই আপনাদেরকে। আচ্ছা, এই যে তিনটা পক্ষ আছে, এই ম্যাথে কয়টা পক্ষ আছে? তিনটা। এটা হচ্ছে সরবরাহকারী, এটা হচ্ছে সরবরাহকারী। সরবরাহকারী কে ভাইয়া? যে বিক্রি করে সে, মানে যার কাছ থেকে আমি কিনে নিয়ে আসি তাকে বলা হয় সরবরাহকারী। এটা হচ্ছে বিক্রেতা। ওকে, এটা হচ্ছে বিক্রেতা। ঠিক আছে? আচ্ছা, এখন এই বিক্রেতার কাছ থেকে যখন আমি প্রোডাক্টটা কিনে নিয়ে আসব, তখন এই প্রোডাক্টটা কই থাকবে জানেন? বিক্রেতার কাছ থেকে যখন আমি প্রোডাক্টটা নিয়ে আসব, নিয়ে আসলে এই প্রোডাক্টটা সরাসরি কোথায় যায়? একটা প্রোডাক্ট যখন আমি কিনে নিয়ে আসি, নিয়ে এসে প্রোডাক্টটা থাকে হচ্ছে কোথায়? গুদামে। কোথায় থাকে? গুদামে থাকে। ওকে, আচ্ছা। এরপরে প্রোডাক্টটা গুদাম থেকে কোথায় যায়? প্রোডাক্টটা গুদাম থেকে যায় কারখানায়। প্রোডাক্টটা গুদাম থেকে কোথায় যায়? কারখানা যায়। কেন? উৎপাদন হইতে যায়। কোথায় যায়? কারখানায়। কারখানায় যায় কেন ভাইয়া? কারণ প্রোডাক্টটা উৎপাদন হবে। উৎপাদন কোথায় হয়? গুদামে হয় না কারখানায় হয়? বলেন, আপনাদের উৎপাদন কোথায় হয়? আপনাদের উৎপাদন কোথায় হয়? বেডরুমে না টয়লেটে? বলেন। এটা হচ্ছে কারখানা, তাই না? এটা হচ্ছে কারখানায় যাই, তাই না? হইলো? তাহলে একটা জিনিস বুঝেন, আমরা প্রথমে প্রোডাক্টটা ক্রয় করি। কি করি? প্রোডাক্টটা আমরা ক্রয় করি, তাই না? তাহলে ক্রয় করি কার কাছ থেকে? সরবরাহকারীর কাছ থেকে। তাহলে আমরা যখন প্রোডাক্টটা ক্রয় করি, ঠিক আছে, আমরা যখন প্রোডাক্টটা ক্রয় করি, তখন প্রোডাক্টটা সরবরাহকারীর কাছ থেকে কোথায় যাচ্ছে? গুদামে যাচ্ছে। তার মানে প্লাস হচ্ছে, তাই না? প্লাস হচ্ছে। ওকে, এই প্রোডাক্টটা আবার কি হচ্ছে? গুদাম থেকে কোথায় যাচ্ছে? গুদাম থেকে কারখানায় যাচ্ছে। তাহলে গুদাম থেকে যখন কারখানায় চলে গেল, তখন কি হচ্ছে? তখন কি হচ্ছে? মাইনাস হচ্ছে না ভাইয়া? প্রোডাক্ট চলে যাওয়া মানে কি মাইনাস হচ্ছে না? এটাই তো হয় নাকি? এটাই হচ্ছে না ভাইয়া? ভালো করে বোঝার ট্রাই করেন। সরবরাহকারীর কাছ থেকে কোথায় যাচ্ছে? গুদামে যাচ্ছে। তা গুদামে যখন আসছে প্রোডাক্টটা প্লাস হচ্ছে। গুদাম থেকে কোথায় যায়? কারখানায় যায়। তাহলে গুদাম থেকে প্রোডাক্টটা যখন কারখানায় চলে যাচ্ছে, তখন কি হচ্ছে? মাইনাস হচ্ছে না? এখন দেখেন, আপনাকে যখন বলবে, ভালো করে আমার কথা বুঝবেন, হ্যাঁ, আপনাকে যখন বলবে কারখানা থেকে ফেরত, কারখানা থেকে ফেরত মানে কি? প্রোডাক্টটা কারখানা থেকে কোথায় যাবে? গুদামে যাবে না ভাই? গুদাম থেকে যদি কারখানায় যাই, তাহলে যখন আমি ফেরত দিব কারখানা থেকে, তখন প্রোডাক্টটা কি কোথায় যাবে? গুদামে যাবে না? তাহলে কারখানা থেকে ফেরত যখন বলবে, তখন প্রোডাক্ট কোথায় আসবে? গুদামে আসবে। তার মানে প্লাস হবে। কি হবে? প্লাস হবে। আর প্লাস মানে কি? এটা হচ্ছে প্রাপ্তির ভেতরে যাবে। কোথায় যাবে? প্রাপ্তি বা ক্রয়ের ভেতরে যাবে। বুঝতে পেরেছেন? মনে রাখবেন, গুদামের ভেতরে ঢুকলে প্রাপ্তি বা ক্রয় হবে, আর গুদাম থেকে চলে গেলে ইস্যু বা বিক্রয় হবে। মনে থাকবে? তাহলে বলেন, কারখানা থেকে ফেরত কি বলবে বলেন তো? এটা কারখানা থেকে কি হলো বলেন তো? এটা হচ্ছে কারখানা থেকে ফেরত, তাই না? কারখানা থেকে ফেরত হইলো এটা, তাই না? তাহলে ফেরতটা কারখানা থেকে ফেরত কোথায় আসছে? গুদামে। সেজন্য এটা গুদামে কি হইলো? প্লাস হইলো। ওকে, এবার যদি আপনাকে বলে সরবরাহকারীকে ফেরত, কি বলে ভাইয়া বলেন তো? আপনাকে যদি বলে সরবরাহকারীকে ফেরত, তাহলে সরবরাহকারীকে ফেরতটা আমি কই থেকে দিব? গুদাম থেকে। গুদাম থেকে সরবরাহকারীর কাছে যাবে। কেন? সরবরাহকারীর কাছ থেকে যদি গুদামে যাই, তাহলে যখন এই ফেরত দিব, এই ফেরতটা কোথায় থেকে যাবে? গুদাম থেকে সরবরাহকারীর কাছে যাবে না? বলেন তো, তাই তো? তাহলে গুদাম থেকে যদি সরবরাহকারীর কাছে যাই, তাহলে গুদামের মাল বাড়ছে না কমছে? বলেন তো, গুদামের মাল কি হচ্ছে? কমে যাচ্ছে, মাইনাস হচ্ছে। তার মানে তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা ইস্যু বা বিক্রয়ের ভেতরে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে গুদাম থেকে ফেরত যদি বলে, কি বলে? গুদাম থেকে ফেরত। এই গুদাম থেকে ফেরত যে কথা, আবার সরবরাহকারীকে ফেরত সেই কথা। বুঝতে পেরেছি আমি? সরবরাহকারীকে ফেরত, এটিও সেই কথা। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এটা আমার কি হবে? এটা আমার মাইনাস হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? তখন আমার মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে যখন কারখানা থেকে ফেরত, কারখানা থেকে ফেরত, তাহলে কারখানা থেকে ফেরতটা কই যাবে? গুদামে যাবে। আর গুদামে যাওয়া মানেই যোগ হওয়া। ওকে, যদি বলে গুদাম থেকে ফেরত, তাহলে গুদাম থেকে ফেরতটা কই যাবে? সরবরাহকারীর কাছে যাবে। তার মানে গুদাম থেকে মাল কমে যাচ্ছে, তার মানে মাইনাস হবে। আবার যদি বলে সরবরাহকারীকে ফেরত, তো সরবরাহকারী ফেরতটা কই থেকে পাবে? গুদাম থেকে পাবে। তার মানে গুদামের মাল কমে যাচ্ছে, গুদামের মাল কমে গেলে
ইস্যুর ভেতরে যাবে। আমি কি বোঝাতে পেরেছি চিত্র দিয়ে ভাইয়া? এই চিত্র দিয়ে কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার? এই সবাই কি আমরা চিত্রের সাহায্যে বুঝতে পেরেছি? বলেন বলেন। উত্তর লেখার কথা কোন স্যার আগে বলেন নাই তো? উত্তর লিখতে হবে, যে আমি বললাম। আমাকে কি স্যারের মধ্যে পড়ে না? একদম বলছে কোন স্যার আগে বলেনি, তার মানে আমি কি স্যারের মধ্যে পড়ি না? আমি তো বললাম। ক্লিয়ার সবাই? তাহলে দেখেন আবারও বলি, কারখানা থেকে ফেরত, প্রথমে সরবরাহকারী, গুদাম, কারখানা। তাহলে কারখানা থেকে ফেরত মানে কি? কারখানার সাথে কি সরবরাহকারী সম্পর্ক আছে? নাই। তাহলে কারখানা থেকে ফেরত মানে কি? সেটা গুদামে এসে যুক্ত হবে। গুদামে এসে যুক্ত হওয়া মানে প্লাস। যদি বলে গুদাম থেকে ফেরত, তাহলে গুদাম থেকে ফেরত কি এদিক যায় না এদিক যায়? গুদাম থেকে ফেরত মানে সেটা সরবরাহকারীর কাছে যাবে, মানে গুদাম থেকে চলে যাবে, তার মানে মাইনাস। যদি বলে সরবরাহকারীকে ফেরত, তাহলে সরবরাহকারীকে কে ফেরত দিবে? কারখানা ফেরত দিবে না গুদাম ফেরত দিবে? গুদাম ফেরত দিবে। দ্যাট মিন্স সেটিও গুদাম থেকে চলে যাবে, মাইনাস। ক্লিয়ার সবাই? এই সবাই ক্লিয়ার? মোটামুটি বুঝতে পেরেছেন? এত ইফোর্ট দিলাম মোটামুটি বোঝার জন্য। বলেন ক্লিয়ার এটা? তাহলে দেখি আমরা, হ্যাঁ তাহলে আমরা একটু প্রশ্ন দেখি। গুদামে আসলে যোগ হবে, কিন্তু ক্রয় কেন? ক্রয় করলেও গুদামে আসে না, ওটা প্রাপ্তি বা ক্রয় একই অর্থে ইউজ হয়। প্রশ্নে যদি প্রাপ্তি থাকে প্রাপ্তি, ক্রয় থাকলে ক্রয়। বুঝতে পেরেছেন? প্রাপ্তি ওটা অ্যাকচুয়ালি, হ্যাঁ ক্রয় বা প্রাপ্তি বলি ওটাকে আমরা। অ্যাকচুয়ালি ক্রয় না, ওটা প্রাপ্তি বলি আমরা, ঠিক আছে? এই যে ক্রয় নামে ইউজ হয় না, এটাকে আমরা অ্যাকচুয়ালি প্রাপ্তি বলবো, ঠিক আছে? এটাকে আমরা অ্যাকচুয়ালি প্রাপ্তি বলবো। কিনলেও প্রাপ্তি হচ্ছে, আবার প্রাপ্তি মানে তো প্রাপ্তি, বুঝতে পারছেন না? তো এটাকে প্রাপ্তি বলাই ভালো হবে। এই যে যেমন দেখি আমরা এখানে কি বলেছে, সরবরাহকারীকে ফেরত, তাই না? সরবরাহকারীকে ফেরত, তাহলে সরবরাহকারী কই থাকে? সরবরাহকারী থাকে এখানে। এখানে থাকে কে? এখানে থাকে হচ্ছে গুদাম। এখানে থাকে কে? এখানে থাকে হচ্ছে কারখানা। তাহলে আমি যখন সরবরাহকারীকে ফেরত দিব, তাহলে ফেরতটা কই থেকে যাবে বলেন তো? এটাকে সরবরাহকারী, তাহলে ফেরতটা কই থেকে যাবে? সরবরাহকারী। এ যদি ফেরত পাই তাহলে এখান থেকে যাবে, তার মানে কি গুদাম থেকে প্রোডাক্ট চলে যাচ্ছে। তাহলে গুদাম থেকে যদি প্রোডাক্ট চলে যায় তাহলে গুদামের প্রোডাক্ট কি কমে যাচ্ছে, তাই না ভাইয়া? তাহলে এটাকে আমি কোন ঘরে বসাইতে হবে? মাইনাস মানে ইস্যু লিখতে হবে। মাইনাস মানে কি? ইস্যু লিখতে হবে। এখানে বলেছে কারখানা থেকে ফেরত, তাহলে কারখানা তো এখানে আছে, তাহলে কারখানা থেকে ফেরত মানে কি? সেটা এসে কোথায় ঢুকবে? গুদামে ঢুকবে। তারপরে গুদামে প্লাস হয়ে গেল, দ্যাট মিনস এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো প্রাপ্তি বলবো। আমি কি এবার বোঝাতে পেরেছি দুইটা ফেরত? এবার কি বুঝতে পেরেছেন সবাই? বলেন এবার কি বুঝতে পেরেছেন? আগুনে বিনষ্ট হলে আবার কি হয়? আগুনে বিনষ্ট হলে কি হয়? পুড়ে গেলে কি প্রোডাক্ট বাড়ে না কমে? এটা তো বুঝতেই পারছেন আগুনে বিনষ্ট হইলে। তাহলে আমরা অঙ্কটা করি একটু, হ্যাঁ। মলয় লিমিটেডের মোট ক্রয় নির্ণয় করো। কি বলেছে? মলয় লিমিটেড মার্চ মাসের মোট ক্রয় নির্ণয় করো। তো মোট ক্রয় তো বুঝতেই পারছেন, এই যে এখানে একটা ক্রয় আছে, এখানে একটা ক্রয় আছে, আর কই আর ক্রয় আছে? এই দুইটাই ক্রয় আছে, তাই না? তো এই দুইটা যোগ করে দিলে মোট ক্রয় হয়ে যাবে 800 প্লাস 1200। ঠিক আছে? কত একক? 2000 একক। আর টাকা সহ যদি লিখতে চান তাহলে টাকা সহ লিখবেন 10 টাকা করে। তাহলে কত হয়? 8000। আর এটা আপনি 1200 কিনেছেন কত টাকা করে? 12 টাকা করে। 12 12 8000, সরি 8000, 12 12 14, তার মানে 14400, তার মানে 22400। শেষ। ঠিক আছে? 2000 একক, 22400 টাকা আপনি কিনেছেন। এটা হচ্ছে মোট ক্রয়। ঠিক আছে? এটা করা লাগবে। এই যে দেখেন করে দেয়া আছে, এই যে দেখেন করে দেয়া আছে, ক্রয় ক্রয় 810 টাকা করে 8000, 1212 টাকা করে 14400, মোট 2000, 22400। ডান। এটা করে টাইম নষ্ট করছি না। আমাদের কাজ হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করা। তাহলে আমরা ভোক্তা সরবরাহকারী কি এক? না রে বাবা, ভোক্তা মানে কি? যে ভোগ করে সে, যে ক্রেতা সে হচ্ছে ভোক্তা, যে কিনছে সে হচ্ছে ভোক্তা, আর সরবরাহকারী মানে যে বিক্রি করছে সে। তাহলে আমরা অঙ্কটা করে ফেলি, হ্যাঁ। কোন পদ্ধতি? ভারযুক্ত গড় পদ্ধতি। ওকে, তাহলে আসি। এটা হচ্ছে তারিখ, এটা হচ্ছে বিবরণ। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রাপ্তি বা ক্রয়, যেটাই লিখেন না কেন কোনো সমস্যা নাই। এটা হচ্ছে একক, এটা হচ্ছে দর, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে ইস্যু, একক,
দর টাকা, উদ্বৃত্ত একক দর টাকা। ওকে, ভারযুক্ত গড় পদ্ধতি। এবার কিন্তু তারিখ বলেনি, তার মানে সম্পূর্ণটা নিয়ে অঙ্ক করতে হবে। মার্চের 1 তারিখ প্রারম্ভিক উদ্বৃত্ত 409 টাকা করে, তাহলে আমরা 1 তারিখ দিই। কত? 400 একক কত করে? 9 টাকা করে, 4 9 3600 টাকা। ডান। আশা করি এটা বুঝতে পেরেছেন সবাই, এটা বুঝছেন সবাই, এটা ডান। ওকে, পরে যাই। 800 একক কিনেছেন 10 টাকা করে 4 তারিখে, 4 তারিখে, তাই না? তাহলে 4 তারিখে আমি কি করেছি? ক্রয় করেছি 800 একক 10 টাকা করে। তাহলে এই যে 800 একক 10 টাকা করে 8000 টাকা হয়েছে। তাহলে ভারযুক্ত গড় পদ্ধতি, গড় করতে হবে। ছিল 400 একক, কিনলাম 800 একক, 8 আর 4 কত? 1200 একক। ছিল 3600 টাকা, নতুন করে কিনলাম কত? 8000 টাকা। তাহলে 8 আর 3 11600 টাকা, তাই না ভাইয়া? 11600 টাকা। এবার আমরা গড় করে ফেলি। কি করে গড় করে ফেলবো ভাইয়া? 11600 টাকাকে 1200 দিয়ে ভাগ করব, তাই না? ভাগ করব কত দিয়ে? 1200 দিয়ে। কত আসে? 9.6666, তাই না? তো 9.6, 2 ঘরের পরে 3 নাম্বার ঘরে আমরা দেখতে পাচ্ছি 5 এর উপরের সংখ্যা আছে, সেজন্য আমরা 9.67 লিখবো। কত লিখবো? 9.67 লিখবো। হইল? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? যদি মনে হয় 4 ঘর নিবেন, 4 ঘর নিয়েও করতে পারেন, সমস্যা নাই। এরপরে আসি আমরা 10 বলছে ইস্যু করেছি 800 একক, ইস্যু করেছি 800 একক, ইস্যু করেছি, তাই না? তাহলে এই যে ইস্যুর ঘরে 800 একক, কোথায় থেকে? এখান থেকে করব 9.67। তাহলে দেখি তো ভাইয়া, 800 গুণন 9.67 কত আসে? 7736। তাহলে 1200-র মধ্যে থেকে 800 চলে গেলে থাকবে কত? 400। 9.67 করে থাকবে, তাই না ভাইয়া? ভুল হইলে বলবেন, ঠিক আছে? না বুঝলে বলবেন। কত? 9.67 কত হয়? 3868। ডান। এ পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে? এই পর্যন্ত বুঝতে সমস্যা আছে? বলেন। সব ছকেই দিতে হবে বাবা, সব ছকেই দিতে হবে। হ্যাঁ, সব ছকেই দিতে হবে, বলে দিলাম না? আমি একটা লিখে দেবো, বাকিগুলো নিজেরা করতে হবে। সব ছকেই দিতে হবে। লিফো, ফিফো, ভারযুক্ত সবগুলোই হচ্ছে মালখতিয়ান, এটাকে বলে মালখতিয়ান। অঙ্কটার নাম হচ্ছে মালখতিয়ান। এটা 3টা পদ্ধতিতে করা যায়। মালখতিয়ানের ছকে 3টাতেই দিতে হবে, ঠিক আছে? তাহলে 10 গেল, তাই না? 10-এর পরে 16তে আবার আমরা কিনছি 12,1212 টাকা করে, আবার কিনেছি কততে? 16তে। 1212 টাকা করে, 12 12 144, মানে 14,400। ছিল 400, নতুন করে কিনলাম 1200, তার মানে এখন থাকবে কত? 1600। 3868 টাকা ছিল, তাই না? এই 3868-র সাথে 14,400 টাকার জিনিস আরো কিনলাম নতুন করে, তাহলে কত থাকবে? 18,268 টাকা। কত থাকবে? 18,268 টাকা। তাহলে এবার আমাকে কি করতে হবে? যেহেতু কিনলাম, গড় করতে হবে। 18,268-কে ভাগ দিব কত দিয়ে? 1600 দিয়ে। তাহলে থাকে কত? 11.41-এর পরে একটা 7 আছে, তা আমি যদি 2 ঘর নিতে চাই তাহলে 4 2 লিখতে হবে। 11.42। ডান। হয়েছে? হয়েছে। তার মানে 16 গেল। 16-র পরে আছে 19। দেখেন, সরবরাহকারীকে ফেরত 200 একক। ভাইয়া, সরবরাহকারীকে ফেরত মানে কি বলেন তো? গুদাম থেকে যাবে না কারখানা থেকে যাবে? বলেন, গুদাম থেকে যাবে না গুদামে আসবে? বলেন, সেটা বলেন। সরবরাহকারীকে যদি ফেরত দিই, সরবরাহকারী থাকে এখানে, গুদাম থাকে এখানে, তাই না? তার মানে যাবে কই থেকে? গুদাম থেকে চলে যাবে। কই থেকে যাবে? গুদাম থেকে চলে যাবে। তাহলে গুদাম থেকে যদি চলে যাই তাহলে কি হবে? কোন ঘরে যাবে বলেন তো? গুদাম থেকে চলে গেলে কি মাইনাস হয়ে যাবে না? তার মানে এটা ইস্যু। সরবরাহকারীকে ফেরত 200 একক। কয় তারিখে এটা দেখেন তো? 19 তারিখে। সরবরাহকারীকে ফেরত কয় তারিখে? 19 তারিখে, তাই না? তাহলে 19 তারিখে কি বলে? সরবরাহকারীকে ফেরত
কত 200 একক, তাহলে কি 200 একক চলে যাবে আমার, ঠিক আছে। তাহলে এখান থেকে কত টাকা করে যাবে, 11.42 করে যাবে। তাহলে 200 ইন্টু 11.42 কত আসে দেখি তো, 2284 কত, তাহলে 1600 থেকে 200 চলে গেলে এখানে থাকবে কত, 1400 কত করে, 11.42 করে, 1400 গুণন 15,988। ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এই পর্যন্ত যদি ক্লিয়ার হন তাহলে আজানের 1 মিনিট বিরতি দিচ্ছি। আজানের বিরতি 1 মিনিট, কেউ যায়েন না, আজান শেষ হইলেই আবার শুরু করব। না কাটা যাবে না, এই করে লিখতে পারবেন। ওকে, চলে আসি আবার ক্লাসে আমরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে এ পর্যন্ত কারো সমস্যা আছে ভাইয়া? একটু কমেন্ট করে জানান তো এই পর্যন্ত সমস্যা আছে কিনা। তাহলে 19 গেল আমাদের, 19-এর পরে আছে কত বলেন তো, 25 আছে। ইস্যু করেছি 800 একক, ওই একই কাহিনী 25। ইস্যু করেছি কত, 800 একক। তাহলে কত করে আছে আমার, 11.42 থেকে, তাই না? তাহলে 800 ইন্টু 11.42 9136, তাই না? 9136 গেল। তাহলে বলেন তো 1400 থেকে 800 যদি যাই তাহলে আমাদের থাকবে কত, 600 কত করে, 11.42 করে। তাহলে কত হয় দেখি তো, তাহলে কত, 600, তাই না? 600 ইন্টু 11.42 কত হয়, 6852। ডান। 25 গেল, তাই না? 25-এর পরে আছে কত, 28। কারখানা থেকে ফেরত 200 একক। ভাইয়া এটা তো সরবরাহকারী, এটা গুদাম, এটা কারখানা। তাহলে আমাকে বলেন, এটা যদি কারখানা হয় তাহলে কারখানা থেকে ফেরত কই যাবে বলেন? কারখানা থেকে ফেরতটা যে ঢুকবে এখানে, এটাকে, এটা হচ্ছে গুদাম, তাই না? তার মানে ঢুকবে কোথায়, গুদামে ঢুকবে। গুদামে ঢোকা মানে কি, গুদামে প্লাস হবে, তাই না? তাহলে এটাকে আমরা লিখবো কারখানা হতে ফেরত মানে গুদামে প্রবেশ করছে, তাই না? কারখানা থেকে ফেরত মানে কি, গুদামে প্রবেশ করছে, রাইট?
তাহলে আমরা এখানে লিখি। হ্যাঁ, কত, কয় তারিখে ছিল? 28 তারিখে। কারখানা থেকে ফেরত কই 200 একক, তাই না? তার মানে আমার প্রাপ্তি হবে 200 একক। ভাইয়া 200 একক তো বলেছে, কিন্তু কত টাকা করে সেটা তো বলেনি। দেখেন তো, এখানে তো 200 একক করে আমার কারখানায় ঢুকছে, ভালো কথা, কারখানা থেকে ফেরত মানে আমার গুদামে ঢুকছে, কিন্তু কত টাকা করে সেটা কি বলেছে? দর কি বলেছে? দর বলেনি। তার মানে আমাকে দেখতে হবে সবশেষ ইস্যু। এই যে সবশেষ ইস্যু, সবশেষ ইস্যু আমি করেছিলাম কত দরে? সবশেষ ইস্যু করেছিলাম আমি 11.42 করে। তাহলে এই 11.42 করে আমার আবার গুদামে ফেরত আসবে। আমি কি বোঝাতে পেরেছি? যদি কিছু না বলে দেয় কারখানা থেকে ফেরত, কারখানা থেকে ফেরত এসে ঢুকবে কোথায়? গুদামে না? গুদামে তো ঢুকবে। এখন কত টাকা করে ঢুকবে সেটা তো বলেনি। তা আমি দেখব সর্বশেষ আমি যেটা ইস্যু করেছি, সর্বশেষ ইস্যু করেছি আমি কোনটা? এই যে সর্বশেষ আমি ইস্যু করেছি কোন দরে? 11.42 টাকা করে। এই টাকা দরে আমার কারখানায় ঢুকবে, আবার গুদামে ঢুকবে। 200 ইন্টু 11.42 কত? 2284। 2284। তাহলে দেখি আমরা, আমার উদ্বৃত্ত ছিল কত? 600, নতুন করে আবার ঢুকছে কত গুদামে? 200। তাহলে টোটাল আমার এখানে থাকবে কত? 800। 6852 টাকার জিনিস ছিল, তাই না? এই 6852 সাথে আমার নতুন করে আবার 2284 টাকার জিনিস অ্যাড হচ্ছে, তার মানে 4568 টাকা এখানে আমার থাকবে। কত কি হইলো? কি মাইনাস করলাম কেন? সরি, দেখেন 6852 টাকার জিনিস ছিল, এর সাথে আবার নতুন করে যোগ হচ্ছে কত? 2284 টাকার জিনিস। তাহলে টোটাল আমার 9136 টাকার জিনিস কারখানায় থাকবে। হইল? তাহলে যেহেতু আমার গুদামে মাল আসছে, তাহলে গড় বের করতে হবে। তাহলে 9136 কে ভাগ দিব কত করে? এই 800 করে। তাহলে কত হয়? 11.42। ডান হয়েছে ভাইয়া এই পর্যন্ত। 28 নম্বর কি বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে আসি 31। 31-এ বলছে ঘাটতি। ভাইয়া ঘাটতি মানে কি? ঘাটতি থাকলে কি হবে বলেন তো, কে বলতে পারে? অনেক শিখেছেন নাকি ম্যাথ? বলেন ঘাটতি থাকলে কি হবে বলেন। এই ঘাটতি থাকলে কি হবে বলেন? ঘাটতির উল্টাটা হচ্ছে উদ্বৃত্ত। দুইটাই আমার পরীক্ষায় থাকতে পারে, একটা হচ্ছে ঘাটতি আর একটা উদ্বৃত্ত। বলেন ঘাটতি মানে কি আর উদ্বৃত্ত মানে কি, কে বলতে পারে বলেন? ঘাটতি মানে হচ্ছে শর্ট পড়েছে। কোথায় শর্ট পড়েছে ভাইয়া? কারখানায় পণ্য তৈরি করতে প্রোডাক্ট শর্ট পড়েছে। তো কারখানায় যদি প্রোডাক্ট শর্ট পড়ে, তাহলে গুদাম থেকে প্রোডাক্ট কি কারখানায় পাঠাতে হবে না? গুদাম থেকে প্রোডাক্ট কি করতে হবে? কারখানায় পাঠাতে হবে। তাহলে গুদাম থেকে প্রোডাক্ট যদি আমি কারখানায় পাঠাই, তাহলে গুদামের স্টক কি হবে? গুদামের উদ্বৃত্ত কি হবে? কমবে না? দ্যাট মিনস এই ঘাটতি মানে কি? এই ঘাটতি মানে হচ্ছে ইস্যু। বোঝা গেছে? আর উদ্বৃত্ত মানে কি? উদ্বৃত্ত মানে বেশি। উদ্বৃত্ত মানে কি? বেশি। কারখানায় বেশি প্রোডাক্ট থেকে গেছে, আপনার উৎপাদন হয়ে গেছে, উৎপাদন হওয়ার পরে বেঁচে গেছে। তাহলে সেই প্রোডাক্ট যদি বেঁচে যায়, তাহলে ওই প্রোডাক্ট আবার কি হবে? ব্যাক করে আমার গুদামে এসে ঢুকবে না? ব্যাক করে কি হবে? ব্যাক করে আমার গুদামে এসে কি হবে? আমার গুদামে এসে ঢুকবে না? তাহলে আমার গুদামে এসে যদি ঢুকে, তাহলে উদ্বৃত্ত মানে কি হবে? উদ্বৃত্ত মানে প্রাপ্তির মধ্যে ঢুকবে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? একটু বলেন তো ভাইয়া। বলেন সবাই কি বুঝতে পেরেছেন? এই সবাই কি ক্লিয়ার? বলেন আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? তাহলে ঘাটতি মানে কি? ঘাটতি মানে আপনার কারখানাতে প্রোডাক্ট তৈরি করতে করতে ঘাটতি, ঘাটতি মানে শর্ট পড়ে গেছে। তো শর্ট পড়ে গেলে কি গুদাম থেকে আবার কারখানায় প্রোডাক্ট পাঠাইতে হবে না? কোথায় থেকে পাঠাইছে? গুদাম থেকে। মনে রাখতে হবে আমি হিসাব করছি যে আমার গুদামে প্রোডাক্ট আসছে না চলে যাচ্ছে। তাহলে গুদাম থেকে কারখানায় চলে যাচ্ছে, তার মানে গুদামে কমে গেল। গুদামে কমলে কি? ইস্যু। ক্লিয়ার? তাহলে এখানে ঘাটতি, ঘাটতি মানে কি করতে হবে? ইস্যু করতে হবে 200 একক। তাহলে 31 তারিখে আমি চলে যাই। 31 তারিখে আমি চলে যাই। গেছি 31 তারিখে। 31 তারিখে যে আমি লিখবো কি? ঘাটতি, তাই না? কত একক? ঘাটতি মানে ইস্যু 200 একক। কত টাকা করে? 11.42 করে। তাহলে কত হয়? 2284 হয়। ঠিক আছে?
তাহলে 800 থেকে 200 চলে গেলে থাকে কত? 600। কত করে? 11.42 করে। তাহলে কত হবে? 6852। শেষ, অঙ্ক শেষ। এটাই। তাহলে আমার উত্তর হবে সমাপনী মজুদ 600 একক 6852 টাকা, 6852 টাকা। শেষ শেষ। সবাই ক্লিয়ার কিনা বলেন? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার আমরা ভাইয়া? বোঝা গেছে? এবার বলেছে দেখেন, ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। পারবো? ফিফো পদ্ধতি, ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান পারবো প্রস্তুত করতে? এই যে দেখেন আমি করে দিয়েছি, এই যে ফিফো পদ্ধতি। পারবো ভাইয়া? এই ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান পারবো? বাসায় কি চেষ্টা করতে পারি এটা? আমরা বাসায় কি আমরা চেষ্টা করতে পারি এটা? মাল খতিয়ান ফিফো পদ্ধতিতে পারবো না? পারবো না বলি, পারবো। আচ্ছা, পরের প্রশ্নে দেখেন, এই যে ইস্যুকৃত পণ্য ফেরত দেওয়া হইলো 20 একক, এটার মানে কি দেখেন, কৃত পণ্য ফেরত। এই যে কৃত পণ্য ফেরত, কার কাছ থেকে কিনেছিলাম? আমরা কিনি হচ্ছে সরবরাহকারীর কাছে, তাই না? সরবরাহকারী, তার মানে এটা সরবরাহকারীকে ফেরত। তাহলে সরবরাহকারীকে ফেরত দিলে কি হয়? গুদাম থেকে চলে যায়। ইস্যু, ইস্যুকৃত পণ্য ফেরত। ইস্যুকৃত পণ্য ফেরত মানে কি ভাইয়া? ইস্যু আমরা কোথায় করি? কারখানাতে। তার মানে এটা হবে কারখানা থেকে ফেরত। বুঝতে পেরেছি? তাহলে কারখানা থেকে ফেরত দিলে সেটা আসবে কোথায়? আসবে গুদামে, সেজন্য প্লাসের ঘরে যাবে। ঠিক আছে? পারবো না? পারবো না? এই যে ঘাটতি একক নির্ণয় করতে বলেছে, ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান, লিফো পদ্ধতিতে মাল খতিয়ান, পারবো এগুলো? বলেন। পারি? পারি স্যার। আচ্ছা, ভেরি গুড। যদি কোথাও আটকে যান তাহলে এই যে আটকে গেলে এই যে সলভ দেয়া আছে কিন্তু, হ্যাঁ, এই সলভ গুলো দেখে করতে হবে। তো যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে সবগুলো আমি অ্যাড করে দিয়েছি। এই যে মোট ক্রয়কৃত মালের পরিমাণ কত, লিফো পদ্ধতি, ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান করো, ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া এটা দেখে আবার ঘাবড়ে যাইন না যে ভাইয়া, ভাইয়া তো এতদিন আমাকে শিখাইলো কি? ভাইয়া এতদিন আমাকে শিখাইছে মাল খতিয়ান করা, ভাইয়া সমাপনী মজুদের মূল্য নির্ণয় করতে বলেছে, এটা আবার কি জিনিস? আরে ভাই, অঙ্ক করার পরে এই যে উত্তরটা বের হচ্ছে না, এই উত্তরে কি এই যে উত্তর বের হলো না, এটাই তো সমাপনী মজুদ, এটাই সমাপনী মজুদ। অঙ্ক করার পরে যেটা উদ্বৃত্ত থাকছে এটাই সমাপনী মজুদ। দেখেন তো, এই যে উত্তরে লিখে দিয়েছি না আমি, উত্তরে আমি লিখে দিয়েছি না, এই যে দেখেন সমাপনী মজুদ 900 একক এত টাকা, এটাই সমাপনী মজুদ। এটা দেখে আবার ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? এটা দেখে কি ভয় পাওয়ার কিছু আছে? এটা দেখে আবার ভয় পাওয়ার কিছু নাই যে ভাইয়া সমাপনী মজুদ নির্ণয় করতে বললো, এটা আবার কেমন? ভাই অঙ্ক করে লাস্টে যেটা থাকে সেটাই সমাপনী মজুদ। ওকে, দেখেন এই যে সব সলভ করা আছে, ঠিক আছে? আরো একটা প্রশ্ন আছে, এটা তো মনে হয় আমি সলভ করাইলাম, প্রথমে মনে হয় এটা সলভ করাই আছে। আচ্ছা, সমাপনী মজুদের মূল্য এককে নির্ণয় করো। আচ্ছা, জানুয়ারি এত তারিখে তথ্য ব্যবহার করে ফিফো ভারযুক্ত গড় পদ্ধতি নির্ণয় করো। পারবো না? সমাপনী মজুদ দেখেন, এটা আমি একটু বলে দিই, সমাপনী মজুদের মূল্য নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে এতদিন আমরা কি করেছি? ঘাটতি একক নির্ণয় করলাম, এখন বলেছে সমাপনী মজুদ নির্ণয় করো। তো সমাপনী মজুদ কি করে নির্ণয় করে ভাইয়া? ওই যে মাল খতিয়ানে আমি কি করেছি? প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়কে যোগ করেছি, তাই না? আর বিক্রয় আর ঘাটতিকে কি করেছি? বাদ দিয়েছি। তার মানে সমাপনী মজুদ আপনি কি করে নির্ণয় করবেন ভাইয়া? প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয়, এই দুইটা যোগ হবে। ইস্যু থাকলে কি হয়? ইস্যু থাকলে মাইনাস হবে। ঘাটতি থাকলে কি হয়? ঘাটতি মানে ইস্যু, তার মানে মাইনাস হবে। এটা করে যেটা থাকবে সেটাই হচ্ছে সমাপনী মজুদ, এটা করে যেটা থাকবে সেটাই হচ্ছে সমাপনী মজুদ। বুঝতে পেরেছেন ভাইয়া? এটাই হচ্ছে আমার সূত্র। প্রারম্ভিক মজুদের সাথে যদি আমি ক্রয় করি তাহলে যোগ হয় না। ইস্যু থাকলে কি হয়? ইস্যু মানে চলে যায়, মাইনাস হয়। ঘাটতি মানে কি? ঘাটতি মানে ইস্যু করতে হবে, তাহলে ঘাটতি থাকলেও মাইনাস করতে হবে। করার পরে যেটা থাকবে সেটাই সমাপনী মজুদ আমার। বোঝা গেছে? তো এইভাবে দেখবেন যে সিমিলার কোয়ালিটিতে এই ম্যাথগুলো দেয়া আছে। এই ম্যাথগুলো বাসায়, প্রতিটা ম্যাথ বাসায় সলভ করতে হবে। কয়টা ম্যাথ দিয়েছি দেখেন, দুইটা ম্যাথ করাইলাম। ম্যাথ আছে কয়টা? সলভ সহ আছে, তো সে কারণে এটা করাইলাম, এটা করাইলাম, দুইটা করাইলাম। এরপরে আপনাদের আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা ম্যাথ। চারটা ম্যাথ বাসায় করতে হবে, যে দুইটা করাইছি সেটা সহ, মানে টোটাল 6টা ম্যাথ বাসায় করতে পারবেন? করতে পারবেন? হ্যাঁ,
পিডিএফ আমি দিয়ে দিচ্ছি, এখনই পিডিএফ দিয়ে দিচ্ছি। সবাই করতে পারবো ভাইয়া? একই জিনিস বারবার আসে ভাই, একই জিনিস বারবার আসে। বাসায় ভাই ম্যাথ করেন, বাসায় ম্যাথ করে আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে সাবমিট করেন। আমরা সামনের দিন দেখবো যে এই 6টা ম্যাথের মধ্যে আপনার কোনোটাই প্রবলেম আছে কিনা, সেটা সলভ করে সামনের দিন এই চ্যাপ্টারের এমসিকিউ আমরা সলভ করব। ওকে ভাইয়া? না, জাবেদা টাবেদা কিছু লাগবে না, জাবেদা টাবেদা কিছু লাগবে না। ঠিক আছে? তো ঠিক আছে, যেগুলো শিখাইলাম এগুলোই আসবে। তো আজকে এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। সামনের দিন যেদিন আমাদের ক্লাস আছে সেদিন আমরা এমসিকিউ সলভ করবো আর প্রবলেম সলভিং এ যাবো। আল্লাহ হাফেজ।